মেঘলা আকাশের নিচে সেদিন সকালটা যেন একটু অন্যরকম ছিল। টুকিটাকি গুছিয়ে ফুলের মতো ছোট ছোট মুহূর্তগুলো সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কিছু পথের কোনো গল্প থাকে না, গল্প তৈরি হয় পথ চলতে চলতেই। চেনা শহরটা পিছনে ফেলে সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম অচেনা এক পথের খোঁজে। সামনে ছিল শুধু রাস্তা, আর মনে ছিল একরাশ কৌতূহল। জানতাম না এই পথ কোথায় নিয়ে যাবে, শুধু জানতাম ফিরে আসার পর এই যাত্রাটাকে মনে থাকবে। নমস্কার, আমি রূপ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু রূপকথার অভিযান। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে 15 অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। এই এত একটা স্পেশাল দিনে আজ আমরা আর একটা স্পেশাল জায়গাতেই যাচ্ছি। জায়গাটার নাম এখনই ডিসক্লোজ করব না, পরে বলবো। সো আজকেও সপরিবারেই যাচ্ছি। আমাদের আজকে ট্রিপ হচ্ছে এক রাত্রি 2 দিন, মানে আজকে যাব, কালকে আবার ব্যাক করব। সো চলো, এখন আমাদের গাড়ি আসেনি। সো গাড়ি আসলে তারপরে শুরু করব আমাদের আজকের আবার ভ্রমণ যাত্রা। সো স্টে টিউনড, দেখতে থাকো। আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা, সূর্য মামা একবার বেরোচ্ছে একবার ঢুকে যাচ্ছে মেঘের মধ্যে। সো আজকের ওয়েদারটা একটু গরম গরমই আছে। জানি না যে পরে আবার বৃষ্টি হবে কিনা। কাল যেরকম বৃষ্টি হয়েছিল প্রচন্ড, আজকে কিন্তু মেঘ করে আছে। সো দেখা যাক রাস্তাতে বৃষ্টি পাই কিনা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, রাস্তায় বৃষ্টি পেলাম কি পেলাম না। সো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8টা, আমাদের গাড়িও চলে এসছে। এবার আমরা রওনা দেব। সো আমাদের লাগেজ রাখাও রেডি। এই যে বাবা, হাই করে দাও ফ্রেন্ডসদের। সবাই মিলে একসাথে যাচ্ছি। আমরা ইনোভাতে যাচ্ছি না? ওকে, ইনোভাতে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো বলে দাও আমার ফ্রেন্ডসদের। সবাই আমরা কোথায় যাচ্ছি? এখন বলো না, এখন বলো না, কিন্তু জায়গাটার একটু ডেফিনেশন দাও, জায়গাটার নাম বলো না। আমরা এখন যাচ্ছি 15th আগস্ট মানাতে। জায়গাটা পরে বলবো, সাসপেন্সে থাকুন আপনারা। রেডি? আজকে যাওয়ার জন্য রেডি?
আচ্ছা মা, এই যে যাচ্ছ ঘুরতে, আবার কিরকম লাগছে? কিরকম ফিলিং হচ্ছে? কিরকম? দারুণ লাগছে। দারুণ লাগছে বলো। আর আমরা স্পেশালি যেখানে যাচ্ছি ওটা একটা স্পিরিচুয়াল প্লেস, হ্যাঁ, এখনো বলা যাবে না সেটা, বাট বাঙালিরা আশা করছি বুঝেই গেছে যে এক রাত্রি দুদিনে কোথায় যাওয়া যেতে পারে আর কি। ডিসক্লোজ করব, পেশেন্স রাখো, পেশেন্স না রাখলে হয়। পথটা আজও জানে না কোথায় গিয়ে থামবে, শুধু জানে চাকা দুটো ঘুরে চলেছে এক অচেনা ঠিকানার খোঁজে। জানলার পাশে ছুটে যাচ্ছে চেনা অচেনা কত গল্প, আর দূরে কোথাও মেঘের আড়ালে লুকিয়ে আছে আজকের গন্তব্য। পথ যত এগিয়ে যায় ততই মনে হয় কিছু যাত্রা শেষ হওয়ার জন্য নয়, মনে থেকে যাওয়ার জন্যই শুরু হয়। দেখতে দেখতে আমরা এখন বর্ধমান পৌঁছে গেছি, এবার ব্রেকফাস্ট করব। এটা নিতে পারো ওটা। আগের ভ্রমণ যাত্রাগুলোতে সেরকম ভাবে ফুড ব্লগ আলাদা করে বানানো হয়নি বা ফুড রিলেটেড কিছুই দেখানো হয়নি। আমি অ্যাকচুয়ালি ওটা মানে শুট করতে নতুন নতুন এখন এই ফিল্ডে আছি, তো তো ওইগুলো আর কি শুট করতে একটু মানে মাইন্ড থেকে বেরিয়ে গেছিল। সো এইবার আমি একদম চেষ্টা করব যাতে সব কিছু মানে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট থেকে একদম রাতের ডিনার অবধি কি কি খাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও 15 অগস্ট তোমরা কি কি করলে বা কারা কোথায় ঘুরতে গেছো, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 1757 সালে বাংলার শেষ নবাব ইংরেজকে পরাজিত করে। সকাল সকাল বিরিয়ানি খুলে গেছে, বাট অন্য কিছু আমরা কোনো রেস্টুরেন্ট এখনো ওপেন হয়নি, এদিকে বিরিয়ানির দোকান খুলে গেছে। এবার সকাল সকাল তো কোনটা বলো তো, ওটা বেশ দাঁড়িয়ে নিলে ভালো হতো। অ্যাকচুয়ালি আজকে ওই র্যালি বেরোচ্ছে 15 অগস্ট, ভীষণ স্পেশাল দিন আমাদের ভারতবাসীদের কাছে। এটা একটা ভীষণ ইমোশনাল অ্যান্ড গুরুত্বপূর্ণ দিন আর কি। সো এই দিনের ট্রিপটা প্ল্যান করে ভীষণ ভাল লাগছে। আর অ্যাকচুয়ালি এই দিনে আর কি অফিস ছুটিও থাকে, সো হাজবেন্ডেরও ছুটি, বাবারও ছুটি, সবাই মিলে প্ল্যান করলো তাহলে চলো ঘুরে আসা যাক। সো বেশ ভাল লাগছে। আজকের দিনটা একটা আলাদাই মাহাত্ম্য আছে, তাই না? আর যেখানে আমরা যাচ্ছি সেটারও একটা খুব বিশেষ মাহাত্ম্য আছে আর কি ওই জায়গাটার।
খাওয়া দাওয়া কমপ্লিট। কি খেলাম যেন বাবা আমরা? ছোলা ভাটোরা না? দারুণ বানিয়েছিল। সব সময় যে বড় বড় রেস্টুরেন্ট থেকে খেতে হবে এর কোনো মানে নেই, এরকম দোকানগুলো দারুণ খাবার বানায়। আমার মনে হয় এই খাবারগুলোই বেশি টেস্ট হয় আর কি বড় বড় দোকানগুলো থেকে। আমি তো এগুলোই প্রেফার করি বেশি। সো এবার আবার গাড়ি স্টার্ট হয়েছে, এবার আবার গন্তব্যের দিকে। হ্যাঁ, সাথে আবার দেখি দি এই যে সাথে বেগুনি আর জিলিপিও নিয়ে নেওয়া হয়েছে, গাড়িতে যেতে যেতে খাওয়া হবে। সো চলো তাহলে এবার গন্তব্যের দিকে আবার যাওয়া যাক। এবার বেগুনি আর জিলিপি খাওয়া হবে। গরম গরম বেগুনি খাওয়ার মজাই আলাদা। ফার্স্টে বেগুনি দাও, তারপর জিলিপি দেবে। প্রচন্ড গরম, আর গরমও লাগছে আজকে না, আজকে গরমও আছে। এসি চালানোই আছে, আজকে গরমটা লাগছে। ঝেড়ে বৃষ্টিটা হয়নি না, মেঘটা করেছিল, বৃষ্টি হয়নি। হাওয়াটা একটু কমই আছে। বেগুনি বাবা কি গরম, হেভি গরম, দারুণ খেতে, টু গুড। তেলে ভাজা জিনিস ঠান্ডা ভাল লাগে। গরম প্রচন্ড গরম, নিলে ভালো হতো। এটা কি গ্রাম? এটা কি কোনো গ্রাম? সুন্দর গ্রাম, এত ভাল লাগে না? গ্রামের পরিবেশই আলাদা। বাবা, বেগুনি আর জিলিপি কেমন খেলে? ভালোই খেলাম, এখনো মুখে লেগে আছে, দারুণ। বলে রাস্তা আর রাস্তা, এইভাবে শুধু রাস্তার দৃশ্য দেখতে দেখতে তোমরা কি একটু বোর হয়ে যাচ্ছ? আসলে কি বলতো, আমার কাছে ভ্রমণ মানে শুধু একটা ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া নয়, ভ্রমণ মানে হচ্ছে পথটাকে উপভোগ করা। কিছুটা পথ জানলার পাশে এবং কিছুটা পথ নীরবতায়। রাস্তা নিজের মতো এগিয়ে চলে আর আমরা শুধু তার সঙ্গী হয়ে যাই। পাশ দিয়ে ছুটে যায় শহর, গ্রাম, গাছপালা, অচেনা কত দৃশ্য, একটার পর একটা। কখন যে পথের সঙ্গে মনেরও কথাও মিশে যায় তা বুঝতেই পারি না। হয়তো তাই ভ্রমণ মানে শুধু কোথাও পৌঁছে যাওয়া নয়, কখনো কখনো পথটাকেও একটু বেছে নেওয়া। প্রচন্ড গরম, প্রচন্ড, বাপরে বাপ। আমরা জানি না পরের গল্পটা ঠিক কোথায় লেখা আছে, তাই পথ ডাকলে আমরা বেরিয়ে পড়ি।
কখনো খুব দূরে, কখনো আবার একেবারেই কাছে। কারণ নতুন জায়গা খোঁজার পাশাপাশি আমরা খুঁজে ফিরি নতুন কিছু মুহূর্ত, আর সেই মুহূর্তগুলোকেই গল্প করে তুলে রাখি রূপকথার অভিযানে। জানলার বাইরে ছুটে চলা রাস্তা, দুপাশে সবুজ মাঠ, খোলা আকাশ, আর চারপাশে সেই মনোরম পরিবেশ, এইগুলো দেখতে দেখতে কখন যে মনটা শান্ত হয়ে যায় সেটা হয়তো ক্যামেরায় পুরোপুরি বোঝানো একদমই সম্ভব নয়। তাই আমার এই পথ চলার ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। আমার মতো তোমরাও কি কোথাও ঘুরতে গেলে ডেস্টিনেশনের পাশাপাশি রাস্তার এই ছোট ছোট দৃশ্যগুলো উপভোগ করো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের স্থানে, মায়াপুর। কেমন লাগছে তোমাদের? দারুণ লাগছে। হ্যাঁ, ফাইনালি আসা হলো। অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছিল যে কবে আসবো বাট ফাইনালি প্রভু ডেকেছে, তাই এসেছি আমরা। এই আজকে আর কালকে মিলে পুরোটা কভার করব। আস্তে আস্তে দেখো সব দেখাবো তোমাদের সাথে, সব শেয়ার করব। আজকে কোথায় কোথায় ঘুরবো দাদা? আজকে কোথায় কোথায় ঘোরা যেতে পারে? মানে ওই ওয়াকিং ডিস্টেন্সে সব করবে। তাহলে আমাদের ফার্স্ট টাইম। মা এসছো না আগে? আমার বাবা এসছো? ও, তাহলে মা বাবা এসছে, আমি আর আমার হাজবেন্ড এই ফার্স্ট টাইম। তাই তো, তোমার ফার্স্ট টাইম তো? দুজনেরই ফার্স্ট টাইম, তাই প্রচন্ড এক্সাইটেড আমরা। কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এসেছি। মায়াপুরের মাটির সঙ্গে জড়িয়ে আছে বাংলার এক মহাপুরুষের গল্প, যাকে কেউ ডাকতো নিমাই বলে, আবার কেউ গৌরাঙ্গ, আর ভক্তদের কাছে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। 1486 সালে নদিয়ার মাটিতে তার আবির্ভাবের পর ভক্তির এক নতুন স্রোত যেন ছড়িয়ে পড়েছিল চারিদিকে। হাতে কোনো অস্ত্র নয়, মুখে ছিল হরিনাম, আর হৃদয় ছিল মানুষের প্রতি ভালোবাসা। তার বিশ্বাস ছিল ভক্তির পথ সবার জন্য, আর সেই হরিনাম সংকীর্তনের সুর আজও ভেসে যায় মায়াপুরের বাতাসে। মায়াপুর হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিনে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। তিনি ভক্তি, প্রেম ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে ভগবানের নাম স্মরণ ও ভক্তির বার্তা ছড়িয়ে দেন। পরবর্তীকালে ভক্তি বিনোদ ঠাকুর মায়াপুরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল হিসেবে চিহ্নিত ও প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে আরও সংগঠিত করেন। 20 শতকে শ্রীল প্রভুপাদ 1966 সালে ইসকন প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে মায়াপুর ধীরে ধীরে আন্তর্জাতিক বৈষ্ণব তীর্থক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে এখানে রয়েছে বিশাল ইসকন মায়াপুর কমপ্লেক্স, বিভিন্ন মন্দির, শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির এবং সারা বিশ্বের ভক্তদের আনাগোনা। তাই মায়াপুরে আসা মানে শুধু একটা জায়গা ঘুরে দেখা নয়, যেন ইতিহাসের একটা অধ্যায়ের মধ্যে কিছুটা সময় কাটিয়ে যাওয়া। হন্য হন্য করে খোঁজা হলো, তারপরে কোথাও রুম নেই, কোথাও নয়। মানে গীতা ভবন, তারপরে আর কি কি ছিল, গদা ভবন, কোনো জায়গায় রুম নেই, কোনো ইভেন আশেপাশে কোনো জায়গায় নেই। শেষমেশ সেই শ্রী শ্রী নন্দকিশোর ভক্ত নিবাসে ফাইনালি একটা রুম পাওয়া গেছে। এই জন্য মানে আর কি আগের থেকে বুক করে আসলে আমাদের অসুবিধাটা হতো না, বাট আমরা ভেবেছি এখানে এসেই করবো। তো এই প্রবলেমটা তোমরা যারা যারা আসবে এই স্পেশালি এই ছুটির দিনগুলোতে, আমার মতে আগের থেকে বুক করে আসাটাই ফার বেটার। সো তোমরা আগের থেকে বুক করেই অবশ্যই এসো, নাহলে কিন্তু আমাদের মতো এরকম প্রবলেমে পড়তে হবে। সারাদিনের এই প্যাচপ্যাচানি গরমের মধ্যে একটু বৃষ্টির দেখা পেলাম। এতক্ষণের রাস্তার জার্নি করে আসার পর এবার পেটটাও জানান দিচ্ছিল যে অনেকক্ষণ ধরে তাকে একটু অবহেলা করা হয়েছে। তাই এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ভ্রমণে আমার একটা জিনিস বেশ ভালোই লাগে, খাওয়াটাও যেন জার্নির একটা অংশ হয়ে যায়। নতুন জায়গা, নতুন পরিবেশ, আর তার সঙ্গে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সব মিলিয়েই তো একটা কমপ্লিট ট্রাভেল এক্সপিরিয়েন্স হয় নাকি। দুপুরবেলায় আমরা লাঞ্চ করতে গেছিলাম হোটেল এসএস প্লাজাতে। সেখানে গিয়ে আমরা নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিতে ছিল গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, পনিরের তরকারি এবং পাঁপড় ভাজা। আমরা মন্দিরে প্রবেশ করলাম 4 নম্বর গেট দিয়ে। তোমরা চাইলে 1 নম্বর গেট দিয়েও প্রবেশ করতে পারো। যেরকমটা আগে বললাম, মায়াপুর শুধু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, ভক্তদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পিরিচুয়াল প্লেস। এখানে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা অনুভব হয় সেটা হলো পুরো পরিবেশটার একটা আলাদা শান্তি আছে। চারপাশে ভক্তদের চলাফেরা, মন্দিরের পরিবেশ, কীর্তনের শব্দ, সব কিছু মিলিয়ে জায়গাটার অ্যাটমসফিয়ার একেবারেই অন্যরকম।
মন্দিরে প্রবেশ করার আগে ঠিক এই জায়গাটাতেই মোবাইল ফোন এবং জুতো জমা দিয়ে যেতে হয়। এবার যাচ্ছি রাত্রের খাবার খেতে, দেখা যাক কি খাওয়া যায়। রাত্রের ডিনারটা সেরেছিলাম গরম গরম ভেজ মোমো খেয়ে। রাত্রিবেলা মায়াপুরকে দেখতে যেন এক অন্যরকম লাগে, সেটা এখানে না আসলে তোমরা কখনোই বুঝতে পারবে না। তাই তোমরা অবশ্যই ছুটিতে মায়াপুর ঘুরে যেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আরতিটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। সত্যি বলতে পুরো আরতির এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। সারাদিনের জার্নি আর ঘোরাঘুরির পর এই মুহূর্তটা যেন পুরো দিনের পারফেক্ট এন্ডিং। অচেনা রাস্তায় হাঁটতে হাঁটতেই কত চেনা অনুভূতির সঙ্গে দেখা হয়ে যায়। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন কিছু গল্প। আর ফিরে আসার সময় মনে হয় আরও একটু যদি থেকে যাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো। একটা নতুন জায়গায় এসে সেখানকার দর্শনীয় জায়গাগুলি দেখলেই হয় না, একটু ঘুরে দেখতে হয় সেই জায়গার বাজারটাকেও। তাই আজ আমরা ঘুরে দেখছি মায়াপুরের লোকাল মার্কেট। চারপাশে নানা রকম দোকান, পুজোর সামগ্রী, স্থানীয় জিনিসপত্র সব মিলিয়ে বাজারটার মধ্যেও একটা আলাদা পরিবেশ রয়েছে। আসলে আমার মনে হয় কোনো জায়গার আসল ভাইবটা একটু বুঝতে হলে আর তার রাস্তাঘাট এবং তার বাজারের মধ্যে কিছুটা সময় কাটানো দরকার। কারণ ভ্রমণ মানে শুধু ফেমাস জায়গাগুলো দেখে ফিরে আসা নয়, একটা জায়গার ছোট ছোট মুহূর্তগুলোকে অনুভব করাও ভ্রমণের একটা বিরাট বড় অংশ। তাই তোমরা মায়াপুর যখনই আসবে তোমরা এখান থেকে জিনিসপত্র অনায়াসে কিনতে পারো নিজেদের প্রিয়জনদের জন্য। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পরের পর্বে। সেইখানে আমি তোমাদের মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এর পরের পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে ফেলো, তাহলে আমি যে ভিডিওই আপলোড করব সবার আগের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের পর্বে তাড়াতাড়ি দেখা হচ্ছে। নমস্কার।